পড়াশোনাতে ভালো পারলেই কিন্তু সবকিছু হয়ে যায় না। নিজের ড্রেস আপের দিকেও তো একটু খেয়াল রাখিস। আজব, আমি আমার ড্রেস আপের দিকে কি নজর দিব? আমি কি এমন খারাপ পরে এসেছি? তুই তো এই ড্রেসটা 2 দিন আগেও পরে এসেছিলি, আবারও পরে চলে আসলি আজকে। বলছি যে তোর ড্রেসের খুব অভাব, তাই না? তাহলে কিন্তু আমার কাছে চাইতে পারিস। তোদের এইসব ফালতু কথা তোদের কাছেই রাখ। 2 দিন আগে পরে এসেছি তো কি হয়েছে? 2 দিন আগে পরে এসেছি বলে কি আর আমি এই ড্রেস পরতে পারবো না নাকি? আসতে পারবি, বাট দেখ না আমাকে, আমি কতটা স্মার্ট। হ্যাঁ, তুই আসলে একটু বেশি স্মার্ট। ওটাকে স্মার্ট বলা যায় না, অন্তত ওভার স্মার্ট। এটা বলতে বলতেই জিমিন তের কাছে এগিয়ে এসেছে। জিমিন হলো তের একমাত্র বেস্ট ফ্রেন্ড। তে ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পরেই জিমিনের সাথে সর্বপ্রথম কথা হয়েছিল, আর সেখান থেকেই ওরা দুজন খুব ভালো বেস্ট ফ্রেন্ড। হে ইউ, আমি তোর সাথে কথা বলছি না, তুই এখানে নাক গলাচ্ছিস কেন? আমি নাক গলাবো নাকি চোখ গলাবো সেটা শুধুমাত্রই আমার ব্যাপার। আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফাজিল মেয়েগুলোর সাথে ঝগড়া করছিস? না মানে আমি কিছুই বলিনি ওদের, ওরাই আমাকে এসে আটকেছে। এই কি বললি তুই? আমি ফাজিল? আমি ফাজিল? তুই কথা বলছিস না কেন এখন? গায়ে টাচ করবি না, একদম মাটিতে পুঁতে ফেলবো, বুঝতে পারলি? ও ওয়াও, তোর সাহস তো দিনে দিনে অনেক বেশি বেড়ে যাচ্ছে জিমিন। তুই জানিস আমার বাবাকে বলে না তোকে এক চুটকি দিয়ে এখান থেকে উড়িয়ে দেবে। ও রিয়েলি? ওকে, দেখে নিয়ে আয় তোর বাপকে, দেখি তোর বাপ আমার কি করতে পারে। জিমিন প্লিজ বাদ দে, চল আমরা ক্লাসে যাই, আমাদের ক্লাসে এমনিতেও দেরি হয়ে যাচ্ছে। ওকে আমাকে ওর বাপের ভয় দেখাচ্ছে। এই মেয়েগুলো তোকে যা নয় তাই বলে অপমান করে, আর তুই সেগুলো মুখ বুজে সহ্য করে নিস। তাই বলে কি আমিও নিব? ওর বাপের টাকা আছে, ওর বাপের পাওয়ার আছে, তো আমরা কি করব? ওদেরকে দেখে কি এখন গুটিসুটি মেরে থাকবো নাকি? প্লিজ জিমিন বাদ দে, চল। আর ওদেরকে কিছু বলতে হবে না, আমার কথা না শুনলে কিন্তু আমি তোকে মারবো। তোকে ওরা অপমান, প্লিজ জিমিন চল এখান থেকে, আমি রিকোয়েস্ট করছি। এই বলেই তে জিমিনের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে গেল। জিমিন তো শুধু বারবার রাগী দৃষ্টিতে পেছনের দিকে তাকাচ্ছিল। এদিকে ওই মেয়েগুলো বিড়বিড় করে কিছু একটা বলছিল। তোকে তো আমি ছাড়বো না জিমিন, সাথে তেকেও ছাড়বো না। তোরা তো আমার বাবার পাওয়ার জানিস না। জেনি চল তো, এই ফালতু মেয়েদের সাথে কথা বলতে আসিস কেন? কথা বলবো না, আমার যে তেকে অপমান করতে খুব ভালো লাগে। উফ, চল তো ইয়ার, এখন ক্লাস করব। ধরো কিসের বালের ক্লাস? পরীক্ষায় আমি এমনিতেই পাশ করব। তুই তো তোর বাবার জোরে পাশ করে যাবি, কিন্তু আমাদের তো আর এত টাকা পয়সা নেই। ধরো চিন্তা করিস না তো, আমি আছি কি করতে। এই বলে জেনি আর ওর ফ্রেন্ডরা অন্যদিকে চলে গেল ক্লাস না করেই। ওরা তেদের সাথে একই সেমিস্টারে পড়ে, কিন্তু ভাব দেখলে মনে হয় কত বড় সিনিয়র। এদিকে ক্লাসও শুরু হয়ে গিয়েছিল, তেরা ক্লাসই করছিল। তে জিমিনরা এবার অনার্স ফার্স্ট ইয়ারে। এই কয়েক মাস হলো ওরা ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। তে মনে কিছু একটা ভাবছিল, ভাবতে ভাবতে জিমিনকে বলে ওঠে, আচ্ছা জিমিন, ধর এমনটা হলো গভীর রাতে আমার একটা জিন বা পরীর সাথে দেখা হয়ে গেল, আর তার কাছে আমি অনেক অনেক টাকা চাইলাম, সে কি আমাকে দেবে? দূর পাগলি, কি যে বলিস না, এটা কখনো হয় নাকি? আমিও কেমন বোকার মতো প্রশ্ন করছি, তাই না? দূর বাদ দে, এমনি বলছি। নানাতে ফেলে দেওয়ার মতো কিন্তু কথা বলিসনি, এটা কিন্তু সত্যিই হয়। এই তো আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে এখন মজা নেওয়া শুরু করে দিয়েছে। তুই মাত্রই বললি এসব কিছু হয় না, তাহলে এখন বলছিস কেন? আরে আমি একটা মুভি দেখেছিলাম, সেখানে মেয়েটা অনেক বেশি গরিব ছিল জানিস, আর মেয়েটা অনেক গভীর রাতে গিয়ে আয়নার সামনে কি যেন একটা বলেছিল, আর সেখান থেকে একটা পরী বের হয়ে এসেছিল, আর মেয়েটা অনেক বড় লোক হয়ে গিয়েছিল। এই তো কাকে কি বললাম? পাগলকে পাগলামি ধরালাম। চুপ করে থাকতো, মুভি আর বাস্তব এটা হয়তো সত্যি বলছি, তুই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারিস। জিমিন চুপ করে থাক, এখন মার খাবি কিন্তু। মারলে মার, কোনো সমস্যা নেই। তুই যদি আমাকে মেরে পুঁতেও দিস না, তাও আমি তোকে কিছুই বলবো না, কিন্তু আমার কথাটা তো একবার শোন। না, আমি তোর কিছু শুনবো না। শুনবি না তো? শুনবি না? তুই প্লিজ একবার শোন না, শোন। উফ বাবা, আচ্ছা বল কি বলবি? তুই আজকে অনেক রাতে, ধর 12টার পরে তুই তোর রুমের সব লাইট অফ করে দিবি, তারপর একটা মোম জ্বালিয়ে তোর রুমের একটা আয়নার সামনে গিয়ে দাঁড়াবি, দাঁড়িয়ে বলবি, প্লিজ গোল্ডেন ম্যাগনে হেল্প মি। কি বলবো? না না, আমি সব কিছু বলতে পারবো না। আহা, শুধু ট্রাই করতে বলছি, তুই তো বলছিস এসব কিছুই হয় না। তুইও ট্রাই করবি আর আমিও বাসায় গিয়ে ট্রাই করব। আমি দেখেছি মুভির মধ্যে এই নামটা বলেই ডাকে, আর যেভাবে যেভাবে বলেছি সেভাবেই করতে হবে। তুই নামটা কি বললি? আরেকবার বল তো, আমি গুগলে সার্চ করব। না না, গুগলে সার্চ করা যাবে না। ধর গোল্ডেন ম্যাগনে এখানেই চলে আসলো, তখন আমরা শেষ। গোল্ডেন ম্যাগনে? আমি এসব বিশ্বাস করি না। তুই একবার ট্রাই করেই তো দেখ, বলছি তো আমিও বাসায় গিয়ে করব। জিমিন আর তে ক্লাসের মধ্যেই এভাবে ফিস করছিল, হঠাৎই ওদের স্যার একটা ধমক দিয়ে ওঠে, আর জিমিন আর তে একদম চুপ হয়ে যায় আর ক্লাস করতে থাকে। ক্লাস শেষে যে যার মতো বাসায় চলে যায়। জিমিন কেন জানো কোনো এক কারণে তে থেকে একটু বাঁকা ভাবে হেসেছে, তবে তে
সেটা ধরতে পারেনি। আর তে বাড়িতে যেতে না যেতেই আর এক কাহিনী শুরু। মহারানী তাহলে চলে এসেছেন? এত তাড়াতাড়ি আসলেন কেন? আর একটু দেরি করে আসতে পারলেন না? রাতে রান্না বান্না কি তোর বাপ করবে? উফ আম্মু, এসব চেঁচামেচি আমার আর ভালো লাগে না। আর শুধু রাতে রান্না বান্না কেন, আমার তো অনেক ক্ষুধা পেয়েছে। বিকালের নাস্তাও বানাতে বলো। যা, আমার মেয়ের জন্য তাড়াতাড়ি বিকালের নাস্তা বানা, আর রাতে সব রান্না বান্না কর। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও মা, আমি সবকিছু করে দিচ্ছি। এই বলে তে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমের দিকে চলে গেল। আইয়ু হলো তের সৎ মা, আর লিসা হলো তের সৎ বোন। তে যখন 15 বছর বয়স ছিল তখন তের মা একটা রোগের কারণে মারা যায়। সেই থেকে তে একাকিত্ব বোধ করতে থাকে। তখনই তের বাবা গংইও আর একটা বিয়ে করে নিয়ে আসে। ভেবেছিল তার মেয়েটাকে অনেক বেশি ভালোবাসবে, কিন্তু আইয়ু তো দেখে দু চোখে সহ্য করতে পারে না, আর লিসাও পারে না। লিসা শুধু আইয়ুরই মেয়ে, বলা যায় লিসা আর তে একদম সেম এজেরই। কিন্তু লিসা তো সবসময় শুধু টই টই করে ঘুরে বেড়ায়, না কোনো পড়াশোনা করে আর না কোনো কাজ করে। আর এই বাড়িতে আসার পর থেকে তেকে শুধু ওয়ার্ডেনের পাড়েই রাখে। তে একটু শান্তি পাবে কিনা আরো যেন বেশি কষ্ট হয়ে গেছে ওর। তের বয়স এখন 19 বছর, তার যে একটু বেশি হবে। আর এই 4 বছর ধরে তে এই অশান্তির মধ্যেই চলছে। গংইও অনেকবার করে মানা করে আইয়ুকে যেন তের সাথে ও এরকম না করে, কিন্তু আইয়ু তো কোনো কথাই শোনে না। আর গংইও এখন না ছাড়তে পারছে না ফেলতে পারছে, ও কিছুই করতে পারছে না। শুধুমাত্র মা মরা মেয়েটার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারে। তে কোনো রকম ফ্রেশ হয়ে এসে তেকে বিকালের নাস্তা বানিয়ে দেয়। সঙ্গে সঙ্গে রাতের খাবার রান্না করার জন্য সব জোগাড়পাতিও করে ফেলে। অবশ্য এটা কিছুই না, প্রতিদিন তো ওর এরকমটাই করতে হয়। আজ ভার্সিটিতে জিমিনের সাথে একটু গল্প করতে করতে লেট হয়ে গেছে, যার কারণে ওর সৎ মায়ের এত কথা। তের আর এইসব কিছুই ভালো লাগে না, ওর যেন এই পৃথিবীতে আর থাকতে ইচ্ছা করে না। মনে মনে ভাবে মা যখন গেল ওকে কেন নিয়ে গেল না, তাহলে তো ওকে আর এইসব কিছু সহ্যই করতে হতো না। তে এইসব কথা ভাবতে ভাবতেই রাতে সব খাবার রান্না করে ফেলছিল। সকালে তে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে যায়, দুপুরে রান্নাও করে ধুয়ে যায়, আবার ভার্সিটি থেকে এসে রাতে রান্না করে। তাহলে আইয়ু আর ওর মেয়েকে শুধুমাত্র পার উপর পা তুলে খেতে এসেছে, তে বুঝে পায় না। যখন সকল কাজ ওর একা করতে হবে তাহলে ও একা থাকলেই ভালো হতো। এসব মা নামের শয়তান টেনে নিয়ে আসার কি দরকার? আর ভার্সিটিতে না গেলে তো তের পুরোটা দিনই খারাপ যায়। আইয়ুর বকবক শুনতে শুনতে তের কান একদম ঝালাপালা হয়ে যায়। তাই কিছুটা সময়ের জন্য শান্তি পেতেও তে ভার্সিটিতে চলে যায় প্রতিদিন। তে মাত্রই রান্না শেষ করে রুমে গিয়েছে। ও সারাটা দিন শুধু দৌড়াদৌড়িতেই কাটে। এমন সময় তের বাবা গংইও সে থেকে একটা সুন্দর ভাবে ডাক দেয়। তে, কোথায় তুই মা? এই নে তোর জিনিসপাতি। বাবার ডাক শুনে তে দৌড়ে আসছিল। তখনই সেখানে আইয়ু আর লিসা এসে হাজির হয়। আইয়ু আর লিসা গংইওর কাছে যেতে তে উপর সিঁড়িতেই দাঁড়িয়ে পড়ে। বাবা, আমার জন্য কি এনেছো দেখি? আমার কাছে দাও, আমি দেখে নিচ্ছি। এগুলো তোর না লিসা, এগুলো তের। আমি তো তোকে আরেকদিন সবকিছু এনেই দিলাম। তুমি কি বললে? তুমি আমার মেয়েকে জিনিসপাতি ধরা থেকে বারণ করলে? গংইও, আমি জানি তুমি আমার মেয়েকে একটু ভালোবাসো না। সারাদিন তে তে আর তে। আমার মেয়েকে তোমাকে বাবা বলে ডাকে না। তোমাকে বিয়ে করাটা আমারই ভুল হয়েছে। আমি যে কেন এই সংসারে এসেছিলাম কে জানে। আহা আইয়ো, তুমি ভুল ভাবছো। আমি তো জাস্ট বলেছি এগুলো তের, ওকে ধরতে তো মানা করিনি। তুমি কি বলতে পারো আর না বলতে পারো সেটা আমার খুব ভালো করে জানা আছে। আম্মু, আমার এগুলো অনেক পছন্দ হয়ে গেছে, আমি এগুলো নেই। প্লিজ। নিবি না মানে 100 বার নিবি। তুই কি এই বাড়ির মেয়ে না নাকি? তের জন্য একটা ড্রেস আনলে লিসা নিয়ে নেয়। কখনো যদি কোনো খাবার আনি তাহলে সেটাও নিয়ে নেয়। তের জন্য আমি যাই আনি না কেন সব তোমরা নিয়ে নাও। আজকে জাস্ট কয়টা খাতা আর বই এনেছি, সেগুলোও নিয়ে নিতে হবে। এগুলো আমার মেয়ের প্রয়োজন। তো শুধু তোমার মেয়েরই প্রয়োজন? আমার মেয়েকে লেখাপড়া করে না, আমার মেয়ের প্রয়োজন হতে পারে না? অবশ্যই হতে পারে। আর আমি তো 2 দিন আগেও লিসাকে সবকিছু এনে দিয়েছি। আর তে যে গ্রুপে পড়ে, লিসা তো সেই গ্রুপে পড়ে না। তাহলে এই বইগুলো দিয়েও কি করবে? পানি দিয়ে গুলিয়ে গুলিয়ে খাবে। তবু আমার মেয়েগুলো চেয়েছে মানে দিতেই হবে। তো এই সব কিছু উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। আইয়ু আর লিসাকে তো তে কিছু করেনি, তাহলে ওনারা কেন তের সাথে এরকম করে? তের এখন প্রচন্ড পরিমাণের কষ্ট লাগছিল। ওর ভুলই হয়েছে ওর বাবার কাছে থেকে যাওয়া। যদি বাবার কাছ থেকে টাকা নিয়ে নিজে কিনে নিয়ে আসতো তাহলেই ভালো হতো। আর বাবার কাছ থেকে টাকা নিয়েও তো শান্তি নেই। শহরের নাম করা বিজনেসম্যানের মেয়েতে, কিন্তু ওর যেন সবকিছু থেকেও নেই। ওর ভাগ্যটা কেন এরকম ও সেটা জানে না। ওর বাবা আইয়ু আর লিসার এরকম তর্কাতর্কি দেখে তে উপর থেকে বলে ওঠে, বাবা থাক, তুমি লিসাকে ওগুলো দিয়ে দাও। লিসার পছন্দ হয়েছে তো, আমার দরকার নেই। তে কথাটা বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। এক দৌড় দিয়ে নিজের রুমে চলে যায় আর গিয়ে শপথ করে দরজাটা লাগিয়ে দেয়। যেন তে আজকে একটু রাগ করে দরজাটা জোরে লাগিয়েছে। দেখলে তোমার মেয়ে কত বড় সাহস হয়ে গেছে, দরজাগুলো বাড়ি মেরে মেরে একদম ভেঙে ফেলছে। আমার মেয়ের বাড়ি, আমার মেয়ে দরজা ভাঙবে না গুরু করবে সেটা ওর ব্যাপার। এই বলে গংইও আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, সঙ্গে সঙ্গে নিজের রুমের দিকে চলে যেতে নিচ্ছিল। আইয়ু পিছন থেকে বলে ওঠে, তোমার মেয়ের বাড়ি মানে? তোমার মেয়ের নামে কি বাড়ি লিখে দিয়েছো নাকি? এটা যদি করো না তোমাকে আমি এখন খুন করে ফেলবো, বলে দিলাম। আহ মা, বাদ দাও না, বললেই হলো। এত সহজেই বাড়ি লিখে দিবে ওর নামে? আমরা আছি কি করতে?
জানিস না তুই, যদি পারতো তাহলে ওর নিজের মেয়ের নামে পুরো পৃথিবী লিখে দিত। আরে বাদ দাও তো, এগুলো তো এখন নিয়েছে, পরেরটা পরে ভাবা যাবে। আমি এখন রুমে যাচ্ছি, বাই। হয়তো রাত 12:30 বা তার চেয়ে একটু বেশি বাজে। ওর ড্রেসিং আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর লম্বা চুলগুলো চিরুনি করছিল। সারাদিনের ঝুট ঝামেলায় ওর চুলগুলো যত্নই করা হয় না। মনে মনে ভাবছিল জীবনটা 15 বছরের আগের মতো থাকলে এমন কি হতো, জীবনে কেন এত ঝড় নেমে আসলো। এসব ভাবতে ভাবতেই হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে জিমিনের কথা মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে। জিমিন পারেও বটে উল্টাপাল্টা কথা বলতে, এখন কেন যেন ওর আয়নার সামনে দাঁড়াতেই ভয় করছে। আচ্ছা, জিমিন যা বলেছে আমি যদি তা একবার ট্রাই করি তাহলে কেমন হয়? আমি জানি এগুলো সব ভুয়া, তবু কেন যেন মন মানতে চাইছে না। মন বলছে একবার ট্রাই করি। আর যদি সত্যি সত্যি আয়না থেকে কোনো ভূত বা ব্লাডি মেরি বের হয়ে আসে? আমি শুনেছি আয়নার সামনে মোম নিয়ে দাঁড়িয়ে ব্লাডি মেরি বললে সত্যি সত্যি দেখা যায় তাকে। আর যদি সে এসে আমাকে মেরে ফেলে? না না বাবা, আমি এসব কিছু করব না। কিন্তু আমি এই ব্লাডি মেরি নামটা বলে তো ডাকবই না, আমি তো ডাকবো জিমিন যে নামটা বলেছিল সেটা ধরে। আর জিমিনও বলেছে জিমিন বাসায় ট্রাই করবে, তাহলে কি আমারও একবার ট্রাই করা উচিত? তো এসব আকাশ পাতাল ভাবছিল। ভাবতে ভাবতে ও ভেবেই নেয় যে ওইটা ট্রাই করবে। তাইতে সত্যি সত্যি গিয়ে ওর রুমের আলো নিভিয়ে দেয় আর সুন্দরভাবে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসে এবং ও এসে মোমবাতি সহ ডেসি নাইনার আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। তে তো ভাবতেও পারেনি যে ও জীবনে এই কাজ কখনো করবে। এখন মোমবাতির আলোতে আয়নাতে নিজেকেই দেখে যেন ভীষণ পরিমাণের ভয় লাগছে। প্লিজ গোল্ডেন মাকনে, হেল্প মি। আমি তোমাকে সত্যি দেখতে চাই। তোমার অস্তিত্ব কি এই পৃথিবীতে সত্যি আছে? তো চোখ মুখ খিচে এই কথাগুলো বলছিল মুখ দিয়ে, কিন্তু মনে মনে ভাবছিল ধরো এসব কিছুই নেই। আমি যে জিমিনকে গিয়ে কালকে কি করব সেটাও ভেবেই পাচ্ছে না। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎই ওর হাতে থাকা মোমবাতির আলোটা নিভে যায়। চোখ বন্ধ করে রাখলেও বুঝতে পারে যে ওর হাতে থাকা মোমবাতিটা নিভে গেছে। হঠাৎই ওর পুরো রুমের আলো কেমন জানি জ্বলছিল আর নিভছিল, বারবার এরকমটা হচ্ছিল। তো এবার সত্যি সত্যি ভয় পেয়ে যায়। এমনটা কেন হচ্ছে? ও তো পুরো রুমের আলো নিভিয়ে দিয়েছিল, তাহলে বারবার কেন জ্বলে উঠছে? শরীরে শীত দ্বারা হিম হয়ে এসেছে। ও তো জানো ওই আয়নার সামনে থেকে এখন নড়াচড়াও করতে পারছে না। এত অন্ধকারের মধ্যে ও নিজের মোবাইলটাও খুঁজে পাচ্ছে না। ধুরু বাবা, আগে থেকে মোবাইলটা হাতে নিয়ে রাখলে ভালো হতো, অন্তত ফ্ল্যাশ লাইট অন করতে তো পারতাম। এমনটা কেন হচ্ছে আমার সাথে? হঠাৎই তে রুমের চারদিক থেকে একটা রাশভারী কণ্ঠস্বর শোনা যায়। তে তো কণ্ঠটা শুনেই সঙ্গে সঙ্গে চমকে ওঠে আর আতঙ্কিত হয়ে যায়। পৃথিবীতে আমার অস্তিত্ব না থাকলেও আমি তোমার জন্য আমার অস্তিত্ব গঠন করব প্রিয়। আমি এসব বিশ্বাস করি না। আমার সাথে কেন এরকম হচ্ছে? আমি কি স্বপ্ন দেখছি? আমি কি ঘুমিয়ে আছি? আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে আমি কেন জেগে উঠতে পারছি না? পৃথিবীতে কি এরকম কারোর সাথে হয়েছে? না না, আমি এসব কিছু বিশ্বাস করি না। আমি জানি আমি সব কিছু স্বপ্ন দেখছি। তুমি তো নিজেই আমাকে ডাকলে, তাহলে কেন বলছো যে এখন স্বপ্ন দেখছো? আমি তো নিজের থেকে তোমার কাছে আসিনি। এখন কেন জানো কথাগুলো আর কণ্ঠটা স্পষ্ট শোনা যাচ্ছে। তে ঠিক বুঝতে পারছিল যে ওর সামনে দাঁড়িয়ে কেউ একজন কথা বলছে, কিন্তু এগুলো কিভাবে সম্ভব? তে টিপ টিপ করে আস্তে আস্তে চোখ খুলতে লাগলো এবং চোখ খুলতে দেখতে পাই সত্যি সত্যি ওর সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। কিন্তু তে সেই ব্যক্তির মুখটা পরখ করতে পারলো না, কারণ সেই ব্যক্তিটা ওর থেকে অনেকটা লম্বা। তে এরকম আশাহীন জিনিস দেখে এক ঝটকাতে পা পিছিয়ে চলে আসলো। যেসব কিছুতে কখনো আশাই করেনি সেসব কিছু কিভাবে ওর সাথে ঘটতে পারে। তে তো ভীষণ পরিমাণে ভয় লাগছে এখন। তের হাতে তো মোমবাতিটা ছিলই, হঠাৎ করে তের হাতে থাকা মোমবাতিটা জ্বলে উঠলো, কিন্তু তে সেই ব্যক্তিটার থেকে এখন অনেকটাই পিছে চলে এসেছে। তে সেই মোমবাতির আলোতে জানো সেই ব্যক্তিটার চেহারা স্পষ্ট দেখতে পারছিল। কত সুন্দর একটা মানুষ দাঁড়িয়ে আছে। এত সুন্দর মানুষ কখনো ভূত হতে পারে? তে তো কখনো জানা ছিল না। তে তো জানতো ভূতরা দেখতে অনেক বিভৎস হয়, অনেক ভয়ঙ্কর হয়। তাহলে এই মানুষটা এরকম কেন? সত্যি ভূত নাকি মানুষ? তে তো এটাই ভেবে পাচ্ছে না। আপনি কে? আমার রুমে কিভাবে ঢুকলেন? আমি কে সেটা তো আমার থেকে ভালো তোমার জানার কথা। তুমি তো আমাকে ডাকলে, তাই তো আমি আসলাম। আমি আপনাকে ডেকেছি মানে? আমি তো আপনাকে ডাকিনি। যান আমার রুম থেকে বের হন। গোল্ডেন মাগনের অস্তিত্ব খুঁজে বের করতে গিয়ে তুমি তার নাম ধরে ডেকেছো। তার নাম ধরে ডেকে তুমি নিজে তাকে আসক্ত করেছো। তাহলে সে এখন কিভাবে এই রুম থেকে বের হবে? আর তুমি জানো তো গোল্ডেন মাগনে কি কি করতে পারে? মানে আপনি কি তাহলে সেই ভূত, মানে গোল্ডেন মাগনে? ইয়েস বেবি, আমি সেই ভূত, তোমার গোল্ডেন মাগনে। আমার গোল্ডেন মাগনে মানে? আমি আবার কি করলাম? তুমি আমাকে ডেকেছো, এখন তো আমি শুধু তোমার, আর তুমি যা বলবে আমি তাই করব। এটা কি আদৌ কখনো সম্ভব? এটা কখনো হতে পারে? আমি কি এখনো ঘুমিয়ে আছি? প্লিজ তে, তুই যদি এখনো ঘুমিয়ে থাকিস তাহলে ওঠ, তোর সামনে অনেক বিপদ। উঠে পড় তাড়াতাড়ি।
বারবার ঘুমকে কেন দোষারোপ করছো? তুমি যে স্বপ্ন দেখছো না সেটা তো আমি বললাম। তুমি আমাকে আমার নাম ধরে রেখেছো, তাই আমি চলে এসেছি তোমার কাছে। আর হ্যাঁ, সত্যি সত্যি আমি এখন তোমার সামনে। আপনি আমার মনের কথা কিভাবে বুঝতে পারলেন? বিকজ আমি একটা ভূত, তাই তোমার মনের গহীনের সকল কথা আমি শুনে ফেলেছি। ভূতরাও ইংরেজিতে কথা বলতে পারে? আর আপনি ভূত মানে? আপনি কখনো ভূত হতে পারেন না। সত্যি করে বলো তো আপনি কে? বিশ্বাস হচ্ছে না তোমার? আমি কে? দেখবে আমি কে? কথাটা বলতে না বলতেই সেই ব্যক্তিটা এক ঝটকায় তের কাছে চলে এসেছে। কোনো মানুষের পক্ষে সম্ভব না এত তাড়াতাড়ি কারোর কাছে চলে আসার। তে তো ভয় পেয়ে আরো 2 কদম পিছিয়ে গেছে। বলো, তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। আমি যা চাই আপনি আমাকে তাই দিতে পারবেন? সিরিয়াসলি? অফ কোর্স, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব, না হলে এসেছি কেন? বাট একটা শর্ত আছে। শর্ত আছে? কি শর্ত? আমার সাথে তোমার শারীরিক সম্পর্ক করতে হবে। কি কি বলেন আপনি? এত অবাক হচ্ছ কেন? এই পৃথিবীতে কি কাউকে দেখেছো কেউ কিছু না নিয়ে সবকিছু দিয়ে দেয়? এই স্বার্থের দুনিয়াতে তো কেউ এমনি এমনি সবকিছু দিয়ে দেবে না। আর আমিও তেমনই। কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হবে, তাই না? তাই বলে আপনি এই কথাটা কিভাবে বলতে পারলেন? কিভাবে আর বলতে পারলাম? আমাদের মধ্যে তো কোনো অবৈধ সম্পর্ক থাকবে না। আমি তোমাকে বিয়ে করব, তারপরেই না হয় সবকিছু হবে। তুমি আমার চাহিদা পূরণ করবে আর আমি তোমার। আমি সত্যি জানতাম না এইসব কিছু ঘটবে। আমি আপনাকে সেভাবে ডাকিওনি। প্লিজ আপনি যেখান থেকে এসেছেন সেখানে চলে যান। আমি কিছু চাই না। না না, তেমনটা কিছুই হবে না। যে একবার আমার নাম ধরে ডাকে তার কাছ থেকে তো আমি কখনোই যাই না। আর তুমি যদি এখন আমার কথা না শোনো তাহলে তোমাকে আমি এখানেই মেরে পুঁতে রেখে যাব। তোমার অস্তিত্বও কেউ খুঁজে পাবে না, কেউ বুঝতেও পারবে না তুমি কোথায় চলে গেলে। আমি আপনাকে ডেকেছি বলে আপনি আমাকে এখন মেরে ফেলবেন? জিমিন, তুই আমাকে কি বিপদে ফেললি? তোর বেস্ট ফ্রেন্ড আজকেই শেষ। তোর বেস্ট ফ্রেন্ডের সাথে আর তোর কখনো দেখা হবে না। এই মেয়ে, বেস্ট ফ্রেন্ডের দোষ দিচ্ছ কেন? আর আমি কি একবারও বলেছি তোমাকে মেরে ফেলবো? আমি বলেছি তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে মেরে ফেলবো। আমার জীবনটা না অনেক কষ্টের, কেউ আমাকে সহ্য করতে পারে না। তবু আমি এত সহজে মরতে চাই না। আমি জানি তো তুমি মরতে চাও না, তাই আমার কথা শোনো আর আমাকে বিয়ে করো। আর আমাকে বিয়ে করলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। আর তোমাকে যে যে কষ্ট দেবে না তাদেরকেও শেষ করে ফেলবো। আপনি কি সব মেয়েদের সাথে এরকম করেন? আপনি এমন ভাবে কয়টা বিয়ে করেছেন বলতে পারেন? কয়টা বিয়ে করেছি তা জানি না, কিন্তু এখন তোমাকে করব সেটাই জানি। আপনি কি সবার সাথে এরকম বিয়ে বিয়ে খেলা খেলেন? আর আমি একটা মানুষ হয়ে আপনাকে কিভাবে বিয়ে করতে পারি? আপনি ভাবুন প্লিজ। আপনি একটা ভূত। প্লিজ আমার সামনে থেকে চলে যান আপনি। আমি ভূত হই, ডেভিল হই, ভ্যাম্পায়ার হই, যা হই না কেন, আমি বলেছি এখন তোমার আমাকে বিয়ে করতে হবে মানে হবে। আমি পারবো না। আমি একটা ভূতকে বিয়ে করতে কখনোই পারবো না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই তে যেন হঠাৎ করে একটা ঝটকা খেলো। তে তো আস্তে করে চোখটা খুলতেই দেখতে পেল ও তো এখন দেওয়ালের সাথে চিপটে লেগে আছে। আর সেই ভূত নামের ব্যক্তিটা ওর সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেল। এই ভূত কি এখন ওকে সত্যি সত্যি মেরে ফেলবে? কে বলেছে আমি ভূত? আমি তো ডেভিল। আমি তোমার জীবনের ডেভিল হয়ে এসেছি, বলতে পারো রক্তচোষা, আই মিন ভ্যাম্পায়ার। জানো, আমার নাম ধরে যে ডাকে না তাকে মারতে আমার খুব কষ্ট হয়, কিন্তু কি করব বলো, আমি তো খুবই স্বার্থপর, তাই এটা এখন আমার করতেই হবে। আপনি আমাকে সত্যি মেরে ফেলবেন? আপনি আমাকে কিভাবে মারবেন? এই যে আমার তীক্ষ্ণ 2টা দাঁত দিয়ে তোমার নরম গলা আর ঘাড়ের মাঝে একটা কামড় বসাবো, তারপর তোমার শরীর থেকে সব রক্ত চুষে নিব। তুমি ভ্যাম্পায়ার কিংকে এত আদরের সঙ্গে ডাকলে, কিন্তু দেখো এখন তোমারই বিপদ হয়ে গেল। আপনি আমাকে সত্যি মেরে ফেলবেন? আমি বললাম না আমি খুবই স্বার্থপর। রেডি হয়ে যাও ভ্যাম্পায়ার রাজ্যের রানী হওয়ার জন্য। এই বলেই গোল্ডেন ম্যাগনেট তারও কাছে যেতে নিয়েছিল। তে তো বুঝতেই পারছে না ও এখন কি করবে। পৃথিবীতে কি আজকে ওর শেষ দিন? কিন্তু ও একটা ভূতকে বা কিভাবে বিয়ে করতে পারে? এই ভূতের সাথে কি ও কখনো সংসার করতে পারবে? গোল্ডেন ম্যাগনেট তেকে কিছু করতেই যাবে তার আগে তে জোরে সজোরে চেঁচিয়ে বলে উঠলো, আমি রাজি। আমি আপনার বউ হতে রাজি। তাও প্লিজ আপনি আমাকে মারবেন না প্লিজ। মৃত্যুর এতটা কাছে এসে তারপর কেন রাজি হলে? আগে কি রাজি হলে হতো না বেবি গার্ল? আমি তো জানতাম না আপনি এতটা খারাপ ভূত। আপনার নামটা শুনে মনে করেছিলাম আপনি অনেক ভালো। আমি যদি জানতাম আপনি এতটা খারাপ ভূত তাহলে আপনাকে কখনোই ডাকতাম না। বোকামে, কখনো কি দেখেছো ভূতরা ভালো হয়? তাহলে কেন বোকামিটা করলে? এখন তুমি আমার বউ হওয়ার জন্য রেডি হয়ে যাও। গোল্ডেন ম্যাগনেট হঠাৎই একটা হাতের ইশারা দিয়ে কোথা থেকে জানা একটা কাগজ নিয়ে আসলো। এটা দেখেই বোঝা যাচ্ছিল যে এটা ওর রাজ্যের কাগজ। তে তো চোখের সামনে এসব অদ্ভুত জিনিস দেখে যেন একদম ভ্যাপা চাকা খেয়ে যাচ্ছিল। নাও এখানে সাইন করো। আমি কিন্তু আবার একটা জিনিস অনেক ভালো, কোনো অবৈধ সম্পর্কে থাকি না। আমার বিশ্বাস হয় না আপনি কোনো ভূত।
তুমি তো শয়তান, তোমার জীবনের সবচেয়ে বড় শয়তান। নাও এখন সাইন করো। গোল্ডেন ম্যাগনেট এর হাতে একটা কলম ধরিয়ে দিল আর একটা কাগজ ধরিয়ে দিল। গোল্ডেন ম্যাগনেট ইশারা দিতে তো কাপা কাপা হাতে সত্যি সত্যি সেখানে সাইন করে দিয়েছে। সাইন করে দিতে গোল্ডেন ম্যাগনেটের সামনে থেকে কাগজ আর পেনটা নিয়ে নিল। জানো, আমি একটা তুড়ি বাজালেই না তোমার পাশে আমার নামটা উঠে যাবে, কিন্তু আমি তা করব না। আমি এই নামটা নিজের হাতেই লিখবো। এই বলেই গোল্ডেন ম্যাগনেট পাশ ফিরে অন্য একটা টেবিলে কাগজটা রেখে লিখতে শুরু করে নিজের নামটা। সেখানে সে গোটা গোটা করে লিখে জিয়ন জাংকুক, তার মানে ওর রিয়েল নাম জাংকুক। জাংকুক লুকিয়ে নামটা লিখলো বলে সে সন্দেহজনক দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়েছে। কি হলো, আপনি কেন পাশ ঘুরে লুকিয়ে নামটা লিখলেন? আমি আপনার নামটা দেখতে চাই। কেন দেখতে চাও? তুমি তো আমার নাম ধরে ডাকলে, তাই তো আমি আসলাম। আর আমার সম্পর্কে বেশি জানলে কিন্তু তোমার বিপদ। মানে আমি তো আপনাকে বিয়ে করলাম, তারপরেও আপনি আমাকে মেরে ফেলবেন? কে বলেছে আমি তোমাকে মেরে ফেলবো? এখন তুমি আমাকে বিয়ে করেছো না, আমার জীবন দিয়ে হলো তোমাকে সারা জীবন বাঁচিয়ে রাখবো। চলো, বিয়েটা যখন করে ফেলেছি বাসরটাও সেরে ফেলি। কি বলছেন আপনি এসব? কেন ভয় লাগছে? ভয় লাগার কি আছে? আমি তো তোমার এখন হাজবেন্ড হই, তুমি আমাকে মাত্রই বিয়ে করলে। দেখুন, আপনি আমার কাছে আসবেন না, আমার ভীষণ পরিমাণে ভয় লাগছে। আবারও ভয়? কেন ভয় পাচ্ছ আমাকে? এটা মনে ছিল না তুমি যখন গোল্ডেন ম্যাগনেটকে ডাকবে তারপরে গোল্ডেন ম্যাগনেট তোমার সাথে কি কি করতে পারে? এই বলতে বলতে জাংকুক তো তের দিকে শুধু এগিয়ে যাচ্ছিল আর তে তো শুধু পিছিয়ে যাচ্ছিল। হঠাৎই তের পায়ের সাথে কিছু একটা বেঁচে যায় আর তে ঠাস করে খাটের উপরে পড়ে যায়। জাংকুক তো তের উপরে একদম ঝুঁকে পড়েছে। জাংকুককে এত কাছে আসা দেখে তের আত্মা বেরিয়ে যাওয়ার মতো উপক্রম। জাংকুককে দেখে তে তো চোখ মুখ খিচে একদম বন্ধ করে ফেলেছে। তে চোখটা বন্ধ করতেই 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড আরো বেশ কিছুক্ষণ পেরিয়ে যায়। না, তে তো কোনো কিছু উপলব্ধি করতে পারছে না আর না কেউ তেকে টাচ করেছে। তে তো ভয়ে ভয়ে পিটপিট করে এখন চোখ খুললো, কিন্তু চোখটা খুলতে ও আরো বেশি অবাক হয়ে যায়। পুরো রুম এখন লাইট দিয়ে জ্বলজ্বল করছে, চারপাশে কেউই নেই। তে তো বুঝতেই পারছে না ও কি সত্যি সত্যি এতক্ষণ স্বপ্ন দেখলো না বাস্তবেই ছিল। এটা কিভাবে হতে পারে? আমি তাহলে কি এতক্ষণ স্বপ্ন দেখলাম? সবকিছু তো ঠিকঠাকই আছে। তে আর 1 মিনিটও ওয়েট করলো না, ওর পুরো শরীর ভয়ে কাঁপছে। কিভাবে ও একটা ভূতকে বিয়ে করতে পারে? ও তো সেটা ভেবেই পাচ্ছে না, সেটা স্বপ্নে বা বাস্তবে। সঙ্গে সঙ্গে তে গুটিসুটি হয়ে কাঁথা মুড়িতে শুয়ে পড়েছে। তে আর কোনো কিছুই ভাবতে চায় না, ও তো ধরেই নিয়েছে যে এগুলো সব ও স্বপ্ন দেখেছে। সকাল সকালে আয়ুর চেঁচামেচিতে তের ঘুম ভেঙে যায়। এটা তের জন্য নতুন না, রোজ রোজই এই জিনিসটা ঘটে। তের সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে কোনো রকম ফ্রেশ হয়ে দৌড়ে নিচে নামে। মহারানীর ঘুম ভাঙলো তাহলে? কয়টা বাজে? সরি মা, আমার আজকে একটু দেরি হয়ে গেছে। কেন দেরি হয়ে গেছে? সারা রাত কি ভাতা নিয়েছিলে নাকি যে সকালে উঠতে দেরি হয়ে গেছে? এসব কি বলছো তুমি মা? তে কথা বন্ধ কর, যা ব্রেকফাস্ট বানাতে যা। আর শোন, আমার মেয়ের জন্য 2টা ডিম ভাজি করবি, না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছে আমার মেয়েটা। তে তো আর কোনো কথা না বলে চুপচাপ ব্রেকফাস্ট বানাতে চলে যায়। কিছুক্ষণ পর তে সব কাজ সেরে নিচের রুমে রেডি হতে আসে ভার্সিটিতে যাবে বলে। রেডি হওয়ার জন্য তে গিয়ে ক্যাবিনেটটা খুলতেই ওর চোখ যেন একদম চড়ক গাছ। সেখানে অনেকগুলো ড্রেস সুন্দরভাবে সাজিয়ে রাখা ছিল। এগুলো তো তের নয়। আরে এগুলো কোথা থেকে আসলো? এগুলো তো আমার না। কি হচ্ছে আমার সাথে এসব? তখন তে নিজের পুরো রুমটা ভালোভাবে চোখ বুলালো। নিজের পুরো রুমটা দেখেও তে যেন বেশ অবাক হয়ে যাচ্ছে। ওর রুমটা কেন যেন খুব চকচক করছে। তে তো বেশ কিছুদিন হলো রুমটা ভালোভাবে গোছায়ও না। তের কেন জানি না এই রুমে থাকতেও ভীষণ পরিমাণে ভয় লাগছে। তাই তে আর কোনো কিছু না ভেবে নিজের একটা ড্রেস নিয়ে তে রেডি হয়ে পড়ে। অন্য ড্রেস তো তে পরবে না এবং চুপচাপ করে নিজের রুম থেকে বের হয়ে ভার্সিটিতে যাবে। এমন সময় আয়ু পেছন থেকে বলে ওঠে, তে শোন, আমি আর লিসা আজকে একটু আমার বাবার বাড়িতে যাব। তোর বাবা আসলে সবকিছু বলে দিস। কেন মা, তুমি বাবাকে ফোন দিয়ে বলে যাও, না ছাড়া তো বাবা চিন্তা করবে। কথা না সবসময় কম বলবি, যেটা করতে বলছি সেটা করবি। আচ্ছা ঠিক আছে, বাবা আসলে আমি বাবাকে বলে দিব। এই বলে তে আর কোনো কথা না বলেই চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল। এদিকে মনে মনে আয়ু বলতে লাগলো, এই বাড়ি নিজের মেয়ের, তাই না? আর যদি নাও হয় তাহলে ওই গঙে ওর একদিনের সময় লাগবে না ওর মেয়ের নামে বাড়ি লিখে দিতে। আর এই ব্যাপারে আমার কি ব্যবস্থা আমি নিজেই নিব। যা তুই ভার্সিটিতে। তুই ভাবছিস আমি আর আমার মেয়ে বাড়িতে থাকবো না, তাতে তুই অনেক শান্তিতে থাকবি? একদমই না। অন্যদিকে তে ভার্সিটিতে গিয়ে ক্লাসরুমে বসে আছে। জিমিন এখনো আসেনি, তাই তে জিমিনের জন্যই ওয়েট করছিল। এমন সময় জিমিন এসে তের পাশে বসতে বসতে বলল, কি রে, আমার বান্ধবী আজকে মনটা এত ছোট করে রেখেছে কেন? কি হয়েছে বেবি? তোকে তো আমি আজকে মেরেই ফেলবো, শয়তান একটা। তুই জানিস আমার সাথে কি কি ঘটেছে? কেন তে, কি ঘটেছে বল আমাকে। তুই জানিস ওই গোল্ডেন ম্যাগনেট। না না, জিমিনকে এইসব কথা আগেই বলা যাবে না। বাই চান্স আমি যদি স্বপ্ন দেখি তাহলে তো ও ধরে আমাকে ধোলাই করবে। আমার তো মনে হচ্ছে সবকিছু স্বপ্নই, কিন্তু আজকে সকালে ওই ড্রেসগুলো আর আমার ঘরটা এত কেন পরিষ্কার
বল কি হয়েছে? তুই আমাকে বলতে নিলি, আবার থেমে গেলি কেন? বল বলছি, বল। আহা বাবা, কিছু না, বললাম তো। এমনটা আমার একদমই ভালো লাগে না, বলতে নিয়ে আবার থেমে গেলি। এরকম মানুষ আমার একদমই পছন্দ না। এর জন্য তো শাস্তি পেতেই হবে। শাস্তি পেতে হবে? কি শাস্তি দিবি তুই আমাকে? বল তো কবুল, 3বার বলবি, ঠিক আছে? কি বললি? আমি কেন কবুল বলবো? অসভ্য মেয়ে, বল না। তোর মুখে কবুল শোনার আমার খুবই ইচ্ছা, বল না প্লিজ প্লিজ। আমার কি কারোর সাথে বিয়ে হচ্ছে নাকি যে আমি কবুল বলবো? আর আমার মুখে কবুল শোনার যখন এত ইচ্ছা, যখন আমার বিয়েতে দাওয়াত দিব তখন শুনে নিস। প্লিজ বল না, প্লিজ প্লিজ। বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? বান্ধবীর একটা রিকোয়েস্ট রাখবি না? উফ বাবা, এই মেয়ে একদম আমাকে জ্বালাতে জ্বালাতে ভাজি করে ফেলছে। বল প্লিজ, বল, বল না। আচ্ছা, কবুল 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 হয়েছে। যত সব হবে আবার না, খুব ভালোভাবেই হয়েছে তে। ওয়াও তে, তোর মুখে কবুল কথাটা কত সুন্দর মানিয়েছে। ভাবছি যে আমার ভাইয়ের সাথে তোর বিয়ে দিব। তো সেদিন কবুল বলে তোকে কেমন মানায় সেটাই আগে থেকে একটু শুনে নিলাম। আমি আর কয়বার বিয়ে করব? কয়বার বিয়ে করবে মানে? তোর আগে আর কয়বার বিয়ে হয়েছে রে? শুনে রাখ, তুই কিন্তু আমার ভাইয়েরই বউ হবি। আই হাই, কি বলে ফেললাম। এখন তো এটা নিয়েও আমাকে সারাদিন ঘাটাঘাটি করবে। কি রে তে, কি ভাবছিস? প্রেম করার একদম চেষ্টা করবি না, বলে দিলাম। তুই কিন্তু আমার ভাইয়েরই বউ হবি। আচ্ছা ঠিক আছে বানাস, কিন্তু তোর ভাইও আছে? আমাকে কখনো দেখাসনি তো। এটা সিক্রেট বেবি, যখন সময় আসবে তখন ঠিক দেখাবো। ক্লাসে এসে সবসময় পকপক করিস, চুপ করে থাক। ওই দেখ স্যার এসেছে, এখন ক্লাস কর। ওকে ওকে, যাহা আজ্ঞা মহারানী, কুটনি একটা। এরপর জিমিন আর তে চুপচাপ ক্লাস করতে থাকে। আজকে তো জেনিতের সাথে ওদের দেখাই হয়নি। ক্লাস শেষে তে জিমিনের সাথে গল্প করে ওর বাসার দিকে রওনা হয়। এইদিকে জিমিনও বাসার দিকে রওনা হয়। এমন সময় জিমিনের সামনে এসে কেউ একটা দাঁড়ায়। জিমিন তো পুরো টাসকে খেয়ে যায়। আরে সুগা ভাই, আপনি এভাবে সামনে এসে খাম্বার মতো দাঁড়ালেন কেন? কোথায় যাচ্ছ? ভার্সিটির ক্লাস শেষ তো আমি এখন বাসায় তো যাব, তাই না? বাসায় যাবে তো তোমার বাসার অ্যাড্রেসটা আমাকে দাও তো। কেন কেন? আমার বাসার অ্যাড্রেস আপনাকে দিতে যাব কেন? আশ্চর্য। আচ্ছা জিমিন, কয়দিন হলো তুমি ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো? এই তো 6-7 মাস হবে। কিন্তু আমার প্রতি আপনারা তো কৌতূহল কেন? সেই ফার্স্টের দিন আপনার সাথে একটু ধাক্কা লেগেছিল, সেই যে থেকে আমার পেছনে পড়ে আছেন। যেদিনে আপনার সাথে আমার দেখা হয় সেদিনই আপনি আমার বাসার অ্যাড্রেস চান। কেন? আমি কি আপনাকে দাওয়াত দিয়েছি যে আমি আপনাকে আমার বাসা জানাবো? আচ্ছা, বাসার অ্যাড্রেস বলতে হবে না। তুমি আমার চোখের দিকে তাকিয়ে তোমার পুরো নামটা বলো তো। এক্সকিউজ মি, আমার পুরো নাম জিমিন। আমি জিমিন। আর আপনি এমন কে হয়ে গেছেন যে আপনার চোখের দিকে তাকিয়ে আমার নাম বলতে হবে? আশ্চর্য। শুনুন তো। এই বলে জিমিন সুগাকে একটু ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। সুগা এবার অনার্স 4th ইয়ারে, কয়দিন পরেই ওর গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। বলা যায় সুগা ইউনিভার্সিটির সিনিয়র, এক ডাকে সবাই চেনে। সুগা জিমিনের পরিচয় হয়েছিল জিমিন যেদিন ফার্স্টের দিন ভার্সিটিতে এসেছিল, সেদিন সুগার সাথে ধাক্কা লেগেছিল। এবং সেদিন থেকেই সুগার যেন জিমিনের প্রতি একটু কৌতূহল বেশি। কারণ সুগা জিমিনকে বুঝতে পারে না, সব মেয়েদের থেকে যেন একটু আলাদা। এটা শুধু ওর কাছেই না সবার কাছেই, এটাও জানে না। কিন্তু মেয়েটা হুটহাট উধাও হয়ে যায়, এটা সুগা খুব ভালো করে জানে। একদিন সুগা জিমিনকে ফলো করেছিল, কিন্তু জিমিন সেদিন চোখের পলকেই উধাও হয়ে গিয়েছিল। সুগার মাঝে মাঝে ভার্সিটিতে আসা পড়ে, রেগুলার ভার্সিটিতে আসে না, কারণ ও পড়াশোনার পাশাপাশি ভালো একটা জবও করে। আর সুগার তের সাথেও ভালো পরিচয়, ফার্স্টের দিন ভার্সিটিতেই পরিচয় হয়েছিল। আর যখন সুগা জানতে পেরেছিল তের মা নেই, তখন সুগার ভীষণ রকমের খারাপ লেগেছিল, কারণ সুগার নিজেরও মা বাবা কেউই নেই। জিমিন চলে যাচ্ছিল, সুগা জিমিনের দিকে আর চোখে একবার তাকায়। জিমিন সাধারণ মেয়ের মতোই একটা রিক্সা ঠিক করে সেখান থেকে চলে যায়। তুমি খুব অদ্ভুত জিমিন, তোমার রহস্য তো আমি বের করেই ছাড়বো। তুমি সুগাকে চেনো না। এদিকে তে বাসায় ফিরে আজকে যেন অনেকটা পরিমাণে রিল্যাক্স ছিল, কারণ বাসায় তো আজকে আইহু লিসা কেউই ছিল না। তের আজকে খুশি সীমা নেই, ও আজকে বাসার মধ্যে যা ইচ্ছা তাই করতে পারবে। বাবা আসবে রাতে, তাই তে ওর বাবার জন্য খাবার রান্না করে। তের সাথে যে অদ্ভুত ঘটনাগুলো ঘটেছে সেগুলো তে আর মনেই করতে চায় না, তাই তে ভয়ে নিজের রুমে বেশি যাচ্ছে না, কারণ ওর রুমটা দেখলে কেমন যেন একটু ভয় ভয় করছে। 7টা-8টার দিকে গংইও বাড়িতে ফিরে আসে এবং তে ওর বাবাকে দেখে ওর বাবার দিকে এগিয়ে যায়। গংইও ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে, সঙ্গে তেও বসে। তে খুব যত্ন সহকারে ওর বাবাকে খাবার বেড়ে দিচ্ছিল এবং নিজেও খাবার খেতে বসে পড়েছে। তে লিসারা কই গেছে? ওহো বাবা, আমি ফার্স্টেই তোমাকে বলবো, আমার মনেই ছিল না। মা লিসা তো মায়ের বাবা বাড়িতে গেছে। এভাবে চলে গেল, আমাকে বলার একবার প্রয়োজনও মনে করলো না। আমি বলেছিলাম তোমাকে ফোন করে বলে যেতে, কিন্তু হয়েছে, বুঝতে পেরেছি। ও যে কেমন মানুষ আমার খুব ভালো করে চেনা আছে। গংইও এবং তার মেয়ে তো কিছু টুকিটাকি কথা বলছিল আর খাবার খাচ্ছিল। খাবার খাওয়া শেষে হঠাৎই গংইও তার মেয়ের মাথায় হাত দিয়ে বলে, এনে মা কিছু টাকা, তোর যা যা ইচ্ছা হয় কিনে নিয়ে আসিস। আমি তো ওদের সামনে তোকে টাকাও দিতে পারি না, না কিছু কিনে এনে দিতে পারি। আমার মতো বাবা মনে হয় আর দ্বিতীয় হয় না। আমি তোর কপালটা কিভাবে পুড়িয়েছি দেখ। না বাবা, তুমি এভাবে বলছো কেন? আমার কিছু লাগবে না, তুমি টাকা রেখে দাও।
আমি জানি তোর অনেক কিছু লাগবে। আমার মেয়ে যে কিনা রাজকুমারী হয়ে থাকার কথা এই বাড়িতে, তার আজকে এই বাড়ির সকল কাজ করতে হয়। আমাকে তুই ক্ষমা করে দিস মা। বাবা প্লিজ এভাবে বলো না, আমার কোনো কিছুতেই খারাপ লাগে না। তোমার কথাগুলো শুনে আমার খুবই কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর কষ্ট দিব না। এই নে, যা যা ইচ্ছা হয় কিনে নিয়ে আসিস, আর যখন টাকা লাগবে আমার কাছে চাইবি। আচ্ছা ঠিক আছে বাবা। তে তো হাসি মুখে ওর বাবার থেকে টাকাগুলো হাতে নেয়। গঙ্গিও নিজের মেয়ের সাথে আজকে মন ভরে গল্প গুজব করে নিজের রুমে চলে যায়। আজকে তো তেজ যেন নিজের রুমে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছিল এই হল রুমের সোফাতেই শুয়ে ঘুমিয়ে পড়তে। কিন্তু এমনটা করলে ওর বাবা হাজারটা প্রশ্ন করবে, তাই তে নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে দরজাটা আটকিয়ে তে টাকাগুলো একটা টেবিলের উপরে রাখে। ও নিজের পার্সটা আনতে যাচ্ছিল যে টাকাগুলো সেখানে রাখবে, কিন্তু তার আগে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। হঠাৎই টাকাগুলোর গায়ে আগুন লেগে যায়। টাকাগুলো একদম আগুনে দাও দাও করে জ্বলছিল। আরে এটা কিভাবে হলো? এখানে তো আগুন জাতীয় কিছু ছিল না, তাহলে টাকাগুলোতে আগুন লাগলো কিভাবে? তে তো হাজার চেষ্টা করছিল টাকাগুলো থেকে আগুন নিভিয়ে ফেলতে, কিন্তু তে মোটেও পারছিল না। টাকাগুলো একদম আগুনে পড়ে ছাই ছাই হয়ে যায়। তে ভীষণ রকমের খারাপ লাগছিল, কারণ টাকাগুলো ওর অনেক প্রয়োজন ছিল, ওর অনেক কিছু দরকার ছিল। টাকাগুলো পেয়ে তো অনেক খুশিও হয়েছিল। তখনই তের সাথে কালকে থেকে ঘটা সকল ঘটনার কথা মনে পড়তে থাকে। সর্বপ্রথম সেই গোল্ডের মার্কের উপস্থিতি, তারপর বিয়ে। সকালে দেখে ওয়ার্ডরোব ভর্তি এত এত জামা কাপড়, এখন টাকাগুলো পুড়ে গেল। তে এই কথাগুলো ভেবেই এক পা করে পেছনের দিকে পেছচ্ছিল। পেছতে পেছতে তে অনেকখানি চলে গেছে। তখনই হঠাৎই কারোর সাথে তের একটা ধাক্কা লাগে। তে পিঠ গিয়ে লাগে সেই ব্যক্তিটার শক্ত পৃষ্ঠ বুকে। সঙ্গে সঙ্গে তে পেছন ফিরে তাকিয়েছে এবং তাকাতেই ওর চোখ যেন চড়ক গাছ। এ তো আর কেউ না, সেই কালকের গোল্ডেন মার্কে। তাহলে কি তে সবকিছু স্বপ্ন না বাস্তবই ছিল? টাকাগুলোর জন্য কষ্ট পেও না বেবি, আমি আছি কি করতে। এখন তোমার সম্পূর্ণ দায়িত্ব আমার, আর তোমার উপর সম্পূর্ণ অধিকারও আমার। আপনি কোথা থেকে আসলেন? আহা, ভুলে গেলে? হাজবেন্ডকে কেউ এভাবে ভুলে যেতে পারে? তার মানে আপনি সত্যি সত্যি আমার? আহা, আর কতবার বলবো, তুমি কোনো কিছুই স্বপ্ন দেখোনি, সবই তোমার বাস্তবে ছিল। আমিও তোমার বাস্তবে ছিলাম, আছি আর থাকবো, সারা জীবন থাকবো। সারা জীবন থাকবেন মানে? আপনি তো একটা ভূত, আমি আপনার সাথে কিভাবে সংসার করব? আর পাঁচটা মানুষ যেভাবে সংসার করে তুমি ঠিক সেভাবে না করলে, কারণ আর পাঁচটা মানুষের মতো জীবন তো তোমার না, তাই তুমি একটু অন্যরকম সংসার করবে। তুমি অদৃশ্য সংসার করবে, আর যেখানে শুধু থাকবো আমি আর তুমি, কেউ কোনো কিছু জানতে পারবে না। আপনি কেন আবার এসেছেন? আপনি আমার কাছে কি চান? প্লিজ চলে যান। কি চাই মানে? সামাজিক নিয়মে বিয়ে হলো, ধর্মীয় নিয়মে বিয়ে হলো, এখন তোমার সাথে আমি বাসর করব না। ধর্মীয় নিয়মে? ধর্মীয় নিয়মে কখন আপনার সাথে আমার বিয়ে হলো? কোনো ধর্মীয় নিয়মে বিয়ে হয়নি। হয়েছে, সব নিয়মেই হয়েছে, তুমি জানো না আমার বোকা পাখি। এই বলতে বলতে জাঙ্কুক এক পা করে তের দিকে এগিয়ে আসছিল, আর তে তো শুধু এক পা করে পিছিয়ে যাচ্ছিল। তে তো বুঝতে পারছে না তে আজকে কোথায় পালাবে এই লোকের থেকে। তে তো অনেক বড় ভুল করে ফেলেছে এই লোকের নাম ধরে ডেকে। কেন যে ওইটা করতে গিয়েছিল, এখন তে সব ভুলের মাসুল চোকাতে হচ্ছে। জাঙ্কুক যেতে যেতে তের অনেকটা কাছে চলে গেছে এবং তেকে হঠাৎ করে জোরে বিছানার সাথে শক্ত করে চেপে ধরেছে। কি বলেছিলাম মনে নেই? আমার কথা না শুনলে কিন্তু তোমাকে আমি আর বেঁচে থাকতে দেব না। আপনি আমাকে মারার হুমকি দিচ্ছেন, আমাকে ছাড়ুন প্লিজ, এমনটা করবেন না। কেমনটা করছি? তুমি আমার বউ, আর আমি তোমার সাথে যেমনটা ইচ্ছা তেমনটাই করতে পারি। প্লিজ আমাকে ছাড়ুন, আমার ভীষণ ভয় লাগছে আপনাকে দেখে। বেবি গার্ল, এত কথা বলছো কেন? এটা মনে রেখো যে তোমাকে আমি আর মারছি না। বিয়েটা তো কালকে হয়েছিল, তো বাসর ঘরটা কালকেই করার কথা ছিল। তোমাকে আমি একদিন টাইম দিয়েছিলাম আর চলেও গিয়েছিলাম, কিন্তু আজ তো তুমি ছাড় পাবে না আমার থেকে। কথাটা বলে জাঙ্কুক তের গলায় মুখ গুজে দিল। জাঙ্কুকের স্পর্শ পেয়ে যেন তের বুকের স্পন্দন আরো বেশি দ্রুত গতিতে বাড়ছিল। তে কেন যেন পারছে না জাঙ্কুককে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিতে, সেই শক্তিটাও তের মাঝে নেই। জাঙ্কুক একের পর এক থেকে লাভ বাইট করতে থাকে। তে প্রথম দিকে খুবই বেশি ছটফট করছিল, এখন যেন তে একদম নেতিয়ে পড়ছে। জাঙ্কুক তেকে আরো গভীরভাবে টাচ করতে তের মুখ থেকে আর্তনাদ বের হয়ে আসে, যেটাকে জাঙ্কুককে একদম মাতাল করে ফেলছিল। এবার জাঙ্কুক তেকে খুব ডিপলি কিস করতে থাকে, আর এবার তেও যেন নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। তেও তো আস্তে আস্তে জাঙ্কুকের ডাকে সাড়া দিতে লাগলো। পৃথিবীটা কত অদ্ভুত, কখন কি ঘটে যায় কেউ জানে না। যেমনটা ঘটলো তের সাথে, একটা অচেনা অপরিচিত লোকের বউ হয়ে গেল। তে তো জানে এই লোকটা আদৌ মানুষ না, তাহলে কি এর সাথেই তের সারা জীবন কাটাতে হবে? জাঙ্কুকের স্পর্শ তেকে যেন একদম পাগল করে তুলছিল, ও তো জোরে জোরে শ্বাস ফেলছিল। এবার জাঙ্কুক তেকে আরো ডিপলি কিস করতে লাগলো এবং এই রাতেই শুরু হলো ওদের মধ্যে লাভ মেকিং।
সকালে পাখির কিচিরমিচির এবং সূর্যের আলো চোখে পড়তেই তে আস্তে আস্তে করে চোখ খোলে। তে শরীরটা ভীষণ রকমের ব্যথা হয়ে আছে, নড়তেও যেন পারছে না। তখনই তে রাতের কথা মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তে আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো, ওই সে গোল্ডেন মাকড়ে নামের ব্যক্তিটা তো আদৌ এখানে নেই। এবার তে খুব ভালো করে বুঝতে পেরেছে লোকটা সত্যি সত্যি একটা ভূত, কারণ ওকে শুধু রাতেই দেখা যায়, দিনের বেলা দেখা যায় না কেন? অবশেষে কিনা ও একটা ভূতের বউ হলো, ভাবতে কেমন যেন গা শিউরে উঠছে। আবার জাঙ্কুকের সাথে ঘটা রাতের কথা মনে পড়তে তে ভীষণ পরিমাণে লজ্জাও পাচ্ছিল। তে আর এক মুহূর্ত দেরি না করে উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে যায় এবং ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়াতেই তের আরো বেশি লজ্জা লাগছিল। ইস, ও এখন ভার্সিটিতে যাবে কিভাবে? ওর সারা শরীরে তো জাঙ্কুকের দেওয়া লাভ বাইট। হাই হাই, এই লোকটা কি সত্যি আমাকে এগুলো ভালোবেসে দিয়েছে নাকি এখান থেকে আমার রক্ত খেয়েছে? আমার তো মনে হচ্ছে আমার শরীরের অর্ধেক রক্ত নেই। আল্লাহ, আমি কি অন্যায় করেছিলাম? এরকম একটা লোকের সাথে আমার কেন দেখা করালে? এই লোকটা তো আমার রক্ত খেয়ে খেয়ে আমাকে মেরে ফেলে চলে যাবে। এসব কথা ভেবে তে শাওয়ারটা ছেড়ে দিয়ে শাওয়ার নিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর তে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে এসেছে। নিচে গিয়ে দেখে ওর বাবা নেই, তার মানে ওর বাবা আগে চলে গেছে। তেকে আজকে ডাকেনি। তে আজকে অনেকদিন পর একটু শান্তিতে ঘুমাচ্ছে, তাই হয়তো ওর বাবা ডাকেনি। তে তো নিজের মতো করেই একা একাই ব্রেকফাস্ট বানাতে শুরু করলো এবং ব্রেকফাস্ট বানানো শেষে সকালের ব্রেকফাস্টও সেরে নিল। তে আজকে ভার্সিটিতে যাবে না, তাই তে জিমিনকে ফোন করে বলে দিল যে ও আজকে ভার্সিটিতে যাবে না। জিমিন অবশ্য অনেকবার বলেছে কেন আসবে না, কিন্তু তে কোনো উত্তরই দেয়নি। আজকে তো তে সারাটা দিন একা একাই কাটবে, তবে একা একা কাটলেও ভালোই কাটবে, কারণ ও তো বাড়িতে থাকতেই পারে না। আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, তাই আজকে তে বাড়িতেই রয়ে গেল। তে নিজের রুমে যেতে না যেতেই সেই পোড়া টাকাগুলো চোখে পড়ে। টাকাগুলো পুরো একদম ছাই হয়ে গেছে, কিন্তু টেবিলের কাপড়ের কোনো অংশই পড়ে নেই। এটা কিভাবে সম্ভব? তে তো টাকাগুলো দেখে ভীষণ পরিমাণে খারাপ লাগছিল, কারণ ওর বাবা এগুলোকে দিয়েছিল। আর তে নিশ্চিত ওই গোল্ডেন মাকে নামের ওই লোকটাই এই কাজগুলো করেছে। তৎক্ষণাৎ তে ওর পার্সটা হাতে নিল এবং পার্সটা হাতে নিয়ে পার্সটা খুলতেই ও যেন একদম হা হয়ে গেছে। ওর পার্সে তো কখনোই এত টাকা থাকে না, এত টাকা আসলো কোথা থেকে? তে দৌড়ে গিয়ে ওর ক্যাবিনেটটা খুললো, দেখলো কালকের যে আরো বেশি জামা কাপড় আর সুন্দর সুন্দর জামা কাপড় ঝোলানো আছে। এগুলো কি সব ওই লোকটার কাজ? ওই লোকটা তো বলেছিল আমি তার চাহিদা পূরণ করব, আর সে আমার, তাই বলে এইভাবে? আমি ভাবতেও পারছি না। আমি এইসব ড্রেস আর ওই টাকা কখনো ছুঁয়েও দেখবো না। আমি আমার শরীরের বিনিময়ে ওনার কাছ থেকে এগুলো নেব? না না, আমি এতটা নিচে নামতে পারবো না। আমার এগুলো আগেই বোঝা উচিত ছিল। জিমিনের কথা শোনা আমার একদমই উচিত হয়নি। আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না। ওই লোকটা হঠাৎ করে আমার জীবনে চলে আসলো। ওই লোকটা কি কখনো আমার পিছু ছাড়বে না? আর এইভাবে না হয় ওই শয়তান লোকটা কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে। এবার ওনার সাথে আমার দেখা হলে আমি বলবো উনি যেন আমাকে মেরে ফেলে, তবু ওনার এইসব জিনিসপাতি আমি কখনোই নিব না। জিমিন আজকে একা একাই ভার্সিটিতে গেছে। ভার্সিটিতে গিয়ে পা রাখতে না রাখতেই জেনি আর ওর কিছু ফ্রেন্ড সার্কেল এসে জিমিনকে একদম ঘিরে ধরেছে। কিরে, তোর বান্ধবী কোথায়? আসেনি নাকি আজকে আসবে না? আমার ফ্রেন্ডকে দিয়ে তোর কি কাজ সেটা আগে বল। ওকে দিয়ে অনেক কাজ আছে বস, তোকে বলবো কেন? বাই দ্য ওয়ে, তোকেও তো বলা যায়। তোর বান্ধবী কেমন সেটা তুইও তো জেনে রাখ। আমার বান্ধবী কেমন মানে? ও কোটিতে একটা। কি করেছে ও? বান্ধবীকে নিয়ে এত গর্ব করিস না জিমিন, পরে পস্তাতে হবে। টাকা দেওয়ার ভয় কি ও আর ভার্সিটিতেই আসবে না? টাকা দেওয়ার ভয় মানে? ও কার কাছ থেকে টাকা নিয়েছে? এই যে বেচারি সানা, ওর কাছ থেকে 10,000 টাকা নিয়েছিল। তখন হয়তো বা তোর সাথে তের ভালোভাবে পরিচয়ও হয়েছিল না। সানা তো তের ভালো কলেজ ফ্রেন্ড ছিল, আর সেই সুযোগ বুঝেই তে সানার কাছ থেকে টাকা নিয়েছে। বেচারিকে আর টাকাগুলো ফেরত দিচ্ছে না, তাই সানা এসে আমার কাছে বিচার দিয়েছে। ও জানে যে আমার কাছে বললে ও ওর টাকাগুলো ফেরত পাবে। এখন তুই তোর বান্ধবীকে কল লাগা, আসতে বল, আর ওর টাকাগুলো নিয়ে আসতে বল। 10,000 টাকার জন্য আমার বান্ধবীকে তুই এত কথা বলছিস? কয় টাকা লাগবে তোর? আমি দিচ্ছি তোকে টাকা। আমি তো তোমার কাছ থেকে টাকা নেব না জিমিন। আমি যাকে টাকা দিয়েছি আমি তার কাছ থেকে টাকা নেব। ওর কাছ থেকে নেওয়া আর আমার কাছ থেকে নেওয়া তো একই কথা। টাকা তো টাকাই নাকি? শাট আপ জিমিন। আর ওর সাথে কথা বলে লাভও নেই সানা। এ তো একদিন না একদিন ভার্সিটিতে অবশ্যই আসবে, সেদিন ওকে আমরা ধরবো। এই ধরবি মানে? ধরবি মানে কি? ধরে কি করবি? তোর বাপের পাওয়ার খাটাবি? শুধু আমার বাপেরই পাওয়ার আছে নাকি? আমার পাওয়ার নেই? আমার বাপ এই মহল্লার এমপি, তো বুঝতেই পারছিস তার মেয়ের কতটা পাওয়ার। আমার বালের পাওয়ার আছে তোর। যা তুই আমার আর তের একটা চুল ছিঁড়ে দেখাস। কি বললি তুই? তোর এত বড় সাহস? এই বলে জেনি জিমিনকে একটা থাপ্পড় মারতে যাবে, তার আগেই ওর হাত
হাতটা কেউ যেন শক্ত করে চেপে ধরেছে। এক্সকিউজ মি, এটা ভার্সিটি, মারামারি করার জায়গা নয়। সুগা ভাইয়া আপনি? হ্যাঁ আমি। কেন, ভুল সময় চলে এসেছি বুঝি? না ভাইয়া, অ্যাকচুয়ালি আমরা মারামারি করছি না। আপনি জানেন না এই জিমিন নামের মেয়েটা একদম ফাজিল। এই আমি ফাজিল? আমি তোদের সাথে লাগতে গিয়েছিলাম নাকি তুই আমার সাথে লাগতে এসেছিস? আর হ্যাঁ, আপনি ওর হাতটা ধরলেন কেন? দেখতাম ও আমাকে কেমনে থাপ্পড় মারতে পারতো। আমি কি আমার হাত পা বাসে খুলে রেখে এসেছি নাকি? দেখেছেন সুগা ভাইয়া আপনার উপর কেমন ভাবে কথা বলছে? একদম ফাজিল মেয়ে। জেনি তুমি এখান থেকে যাও, আমি ওকে দেখে নিচ্ছি। এই দেখে নেবেন মানে? কি করবেন আপনি? আমাকে কি করবেন? বেশি কথা না, চলো এখান থেকে। এই বলেই সুগা হঠাৎই জিমিনের হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে গেল। আর এরকম কাণ্ড দেখে জেনিরা যেন আরো বেশি হা হয়ে গেল, কিন্তু মনে মনে যেন খুশি হলো। মনে করেছিল সুগা জিমিনকে অনেক বড় শাস্তি দেবে। সুগা জিমিনকে কিছুটা দূরে নিয়ে এসে ওর হাতটা ছেড়ে দিতে দিতে বলল, এই তোমার হাতটা এত ঠান্ডা কেন? তুমি আদৌ মানুষ তো নাকি ভূত জাতের কোনো মেয়ে? আপনি কোন সাহসে আমার হাত ধরলেন? কোন অধিকারে আপনি আমার হাত ধরলেন? ওইখানে যেন আর ঝামেলা না হয় তাই আমি তোমাকে সরিয়ে নিয়ে এসেছি জিমিন। ঝামেলা হলে হবে, তাতে আপনার কি? আমি কি আপনাকে একবারও বলেছি আমাকে প্রোটেক্ট করার জন্য? প্রোটেক্ট করে মনে হচ্ছে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তাহলে আমাকে শাস্তি দাও। কি করবে বলো? ঘাড়ে কামড় বসাবে নাকি হাতে কামড় বসাবে? আশ্চর্য লোক তো, আমি আপনাকে কামড় কেন দিতে যাব? আমি কি কোনো ডাইনি বা রাক্ষস নাকি? তাহলে তো অন্য শাস্তি দিতেই পারো তাই না? বলো কি শাস্তি দেবে? ধুরু, পাগল লোক একটা। কেন যে এই পাগল ছাগলের সাথে পরিচয় হয় বুঝতেই পারি না। এই বলেই জিমিন বিরক্তি মাখা মুখ নিয়ে নিজের ক্লাসরুমে চলে গেল। সুগা একবার জিমিনের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো। মেয়েটা বেশ কিউট। আজকে সুগা বুঝতে পেরেছে কেন মেয়েটাকে ওর কাছে খুব অদ্ভুত লাগে। কারণ সুগা যে এই মেয়েটার প্রেমে পড়ে গেছে তাই তো সবার থেকে একটু আলাদা লাগে। প্রথম দিন যখন সুগা জিমিনের চোখে চোখ রেখেছিল, হয়তোবা সুগা জিমিনকে সেদিনই ভালোবেসে ফেলেছিল। তাই তো জিমিনের প্রতি ওর এত কৌতূহল। অনেক জানার ইচ্ছা, জিমিন কি করে, কোথায় থাকে, কি খেতে পছন্দ করে, সবকিছু, এভরিথিং। সন্ধ্যা 7টা বাজে। তে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিল। কিছুক্ষণ আগে রাতের খাবার রান্না করে এসে তে কেন যেন একটু চোখটা লেগে এসেছিল। শুতেই যেন ঘুম একদম আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছে, তাই তো এভাবে ঘুমিয়ে পড়েছে। তের বাবা এখনো ফেরেনি, হয়তো আসলে ডাক দিত। হঠাৎই কি যেন একটা আলোর ঝলক দেখা যায়। উপস্থিতি নিশ্চিত, এখানে জাঙ্কুক এসেছে। জাঙ্কুক এসেই ঘুমান্ত তের পাশে গিয়ে দাঁড়ায় এবং শটান হয়ে ফ্লোরেই বসে পড়ে। ইস, আমার মায়াবতী, কত সুন্দরভাবে ঘুমাচ্ছে আমার বউটা। ও কি শুধু আমার চোখে সুন্দর না সবার চোখে? ও শুধু আমার চোখে সুন্দর থাকবে, অন্য কারো চোখে সুন্দর হলে আমি ওর চোখ কেড়ে নেব। আমার কতদিনের সাধনা, সে আজকে আমার বউ হয়েছে। কত বিপত্তি না কাটিয়ে উঠেছে তার জন্য, তবু আমি তাকে অনেক ভালোবাসি। আমি যদি একজন রক্তচোষা ভ্যাম্পায়ার না হতাম তাহলে কবে তোমাকে আমার নিজের করে নিতাম। তোমাকে আর কোনো কষ্ট পেতে দিতাম না, কখনো না। আর যারা যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদেরকে আমি একদমই ছাড়বো না মায়াবতী। তুমি শুধু আমার, শুধু আমার, একান্তই আমার। আমি তোমাকে দেখতে দেখতে সারা জীবন কাটিয়ে দিতে পারিতে আমার সেই পিচ্চিতে পাখি। তাকে আমি অনেক আগেই ভালোবেসে ফেলেছিলাম, তার জন্য কত বিপদেই না পড়তে হয়েছে আমাকে। কারণ আমি একটা রাক্ষস আর তুমি মানুষ। আমি জানি আমাদের মিল কখনোই হতো না, আদৌ হয়েছে কিনা আমি জানি না। আমি তোমাকে হারিয়ে ফেলবো কিনা সেটাও জানি না, কিন্তু এটা মনে রেখো আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, ভীষণ ভালোবাসিতে। কতগুলো বছর পর তোমাকে পেয়েছি বলো তো? 1000 বছরের সাধনা তুমি আমার। যেদিন তোমাকে দ্বিতীয়বারের মতো আবার প্রথম দেখলাম তখন তুমি অনেক বড় হয়ে গেছো, কিন্তু তুমি আমার সেইতেই আছো। আজ পর্যন্ত কেউ তোমাকে স্পর্শ করতে পারেনি, প্রথম স্পর্শ আমিই ছিলাম আর আমিই থাকবো সারা জীবন। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আনমনে হাজার হাজার কথা বলছিল। ওর কথাগুলো শুনে বোঝাই যাচ্ছিল কত কথা না ওর মনে জমে আছে, কত কত বছরের কথা একসাথে সব বলতে চাইছে ও, কিন্তু তা তো সম্ভব নয়। জাঙ্কুক তের ঘুমান্ত মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন জাঙ্কুক তেকে দেখলেই এখন হাজারো সুখ খুঁজে পায়। কি আছে তের মধ্যে? কেন এত ভালোবেসেছিল ওকে? হঠাৎই জাঙ্কুকের ভাবনার ছেদ ঘটিয়ে কেউ একজন তের রুমের দরজা হালকা করে ঠেলে দিয়েছে এবং একটা লোক তের রুমে আস্তে আস্তে ঢুকে আসছে। লোকটাকে দেখে মনে হচ্ছিল লোকটা কাজটা খুব আতঙ্কের সাথে করছে। জাঙ্কুক তো তের বাবাকে স্পষ্ট চেনে, এটা তো তের বাবা না। আর না, এই লোকটার বয়স অনেক বেশি, লোকটার বয়স তো 25-26। তাহলে তের রুমে কি করছে? লোকটাকে দেখে জাঙ্কুক সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়, কিন্তু জাঙ্কুক লোকটাকে ঠিক দেখতে পারছিল, কিন্তু লোকটা শুধু তেকে দেখতে পারছিল। লোকটা এসেই হঠাৎই তের সামনাসামনি হয়ে দাঁড়ায় এবং তের খুব কাছে আসতে থাকে। এমন মনে হচ্ছিল লোকটা এখন থেকে কোলে তুলে নিয়ে চলে যাবে। জাঙ্কুক বেশ কিছুক্ষণ ছেলেটাকে ভালোভাবে পরখ করলো এবং ছেলেটাকে দেখে বোঝা যাচ্ছিল ও কোনো বাজে মতলব নিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে জাঙ্কুক গিয়ে সেই ছেলেটার পেছন থেকে চেপে ধরেছে এবং একটা হ্যাচকা টান দিয়ে সেই ছেলেটাকে তের রুম থেকে বের করে নিয়ে এসেছে। হঠাৎই জাঙ্কুককে দেখে লোকটা যেন বেশ আতঙ্কিত
হয়ে গেল। জাঙ্কুক পরনে ব্ল্যাক লম্বা হুডি, লোকটা যেন জাঙ্কুককে দেখেই ভয় পেয়ে গেল। এই কে রে, আমার কাছে বাধা দেয়? আমার নাম সুহু, আমার কাছে যে বাধা দিতে আসে না তাকে আমি একদম শেষ করে ফেলি। সুহুর মুখ দিয়ে আরো কিছু কথা বের হবে তার আগে জাঙ্কুক সুহুকে গলা চেপে ধরেছে এবং জাঙ্কুকের সমস্ত শক্তি দিয়ে সুহুকে একদম উপরে তুলে ফেলেছে। আর 5 মিনিট যদি জাঙ্কুক সুহুকে এভাবে ধরে রাখে তাহলে সুহু মারাই যাবে। কিন্তু জাঙ্কুক তো এই ছেলেটাকে আগেই মারবে না, ওর কি উদ্দেশ্য জাঙ্কুকের তো সেটা জানতেই হবে, ও কেন তের কাছে এসেছিল। তাই জাঙ্কুক ইচ্ছা মতো সুহুকে মারে, কিন্তু একটা শব্দ যেন তের কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না, কারণ এটা জাঙ্কুকের কামাল, জাঙ্কুক যা চায় সেটাই তো হয়। জাঙ্কুক কোনো কথা বলেনি, শুধু একদিন যে সুহুকে অনেকগুলো মেরেছে। সুহু তো কোনো রকম পালিয়ে সেখান থেকে বের হয়ে এসেছে। সুহু চলে যেতেই জাঙ্কুক গিয়ে তের রুমে হাজির হয় এবং সুহু যাওয়ার সময় হঠাৎই একটা ফুলদানি ফেলে দেয়, যেটাতে বেশ জোরে শব্দ হয় এবং সেই শব্দতেই সঙ্গে সঙ্গে তের ঘুম ছুটে যায়। তে তো একদম ধরপড়িয়ে উঠে বসেছে, কিসের এমন শব্দ হলো তে তো কিছুই বুঝতে পারছে না। তে তো সঙ্গে সঙ্গে ওর রুম থেকে বের হয়ে এসেছে এবং উপর থেকে দেখতে পেল সদর দরজাটা খোলা। কিরে, এভাবে সদর দরজা খুলে রেখেছে কে? আমি তো সবকিছু বন্ধ করে রেখেছিলাম। তে তো সঙ্গে সঙ্গে দৌড়ে নিচে নেমে গিয়ে সদর দরজাটা আটকে দেয়। তের বাবা এখনো আসেনি, হয়তো আসতে আজকে আরো বেশি রাত হবে, তাই চুপচাপ তে নিজের রুমে চলে যাচ্ছিল। তখনই দেখতে পেল ফুলদানিটা পড়ে আছে। তে তো ভীষণ পরিমাণের অবাক, এটা কে ফেললো? তে সবকিছু ঠিকঠাক করে নিজের রুমে পা বাড়ালো, কিন্তু নিজের রুমে পা বাড়াতে না বাড়াতেই কেউ ওকে খুব জোরে হ্যাঁচকা টান দিয়েছে এবং ওকে দেওয়ালের সাথে পিন করে চেপে ধরেছে। তে ভয়ে ভয়ে আবারও সেই সামনের ব্যক্তিটার দিকে তাকায়, আর সামনে তাকিয়ে দেখতে পায় এটা তো ওর একমাত্র ডেভিল হাজবেন্ড। এতক্ষণ ধরে ঘুমাতে হয়? তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করছি বলো তো? ওহো, বাই দ্য ওয়ে, আমার বউকে তো আমি সারা রাত ঘুমাতে দেইনি, তাই মনে হচ্ছে আমার ঘুমপতির চোখে এত ঘুম, তাই না? আপনি আপনি আমার কোথা থেকে আসলেন? যেখান থেকে আসার সেখান থেকে এসেছি। তুমি তোমার বাড়িতে থাকো, আমিও আমার বাড়িতেই থাকি। ভাবছি তোমাকে আর এভাবে এখানে রাখবো না, তোমার তো এখন বিয়ে হয়ে গেছে তাই না? তো তোমার তো শ্বশুর বাড়িতে যেতে হবে। কখন রাত হবে আর তখন আমার বউকে দেখবো, এটা আমার সহ্যই হয় না জানো। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, তারপর সারাক্ষণ মন ভরে দেখবো। না না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, আপনি প্লিজ আমাকে কোথাও নিয়ে যাবেন না। আচ্ছা, আমার বউ যেদিন চায় আমি তাকে সেদিনই আমার বাড়িতে নিয়ে যাব। তার আগে একটা কাজ করো তো। এটা বলেই জাঙ্কুক তের দিকে একটা প্যাকেট এগিয়ে দিতে দিতে বলল, ধরো এখানে একটা সুন্দর ড্রেস রাখা আছে, এটা পরে এসো তো, আমার বউকে আমি দেখবো। আমি আপনার দেওয়া ড্রেস কেন পরবো? আমি আপনার দেওয়া কোনো কিছুই নিব না। ওই ক্যাবিনেটের মধ্যে দামি দামি জামা কাপড়গুলো আর আমার পার্সে টাকা আপনি রেখেছেন তাই না? আপনারই সবকিছু, আমি আপনার কোনো কিছুই নিব না। কেন নেবে না? কোন কারণে নেবে না? আপনি কি ভেবেছেন আমি আমার শরীর বিক্রি করে আমার চাহিদা পূরণ করব? আমি এতটাও বাজে মেয়ে নই। তে, তুমি আমার ভয়ঙ্কর রূপ দেখতে চাও না আমার জান, সামলাতে পারবে না। আর শরীর বিক্রি করে মানে কি বলে তুমি? আমরা কি কোনো অবৈধ সম্পর্কতে আছি? না, আমরা কোনো অবৈধ সম্পর্কতে আছি, আর না আমি তোমাকে কখনো ছাড়বো। আপনি তো একটা ভূত, তাহলে আমি আপনার সাথে সারা জীবন কিভাবে থাকবো? এটা কি কখনো সম্ভব? যেভাবে সবাই থাকে সেভাবেই থাকবে। এখন এত কথা বলো না তো, যাও এই ড্রেসটা পরে এসো, আমি তোমাকে দেখবো এই ড্রেসটা পরে। আমি বললাম না আমি আপনার দেওয়া কিছু নিব না। তে, যা বলছি তাই শোনো। এই কথাটা বলে জাঙ্কুক হঠাৎ করে তের হাতটা একটু শক্ত করে চেপে ধরেছে। তে হঠাৎই জাঙ্কুকের চোখের দিকে তাকিয়েছে। জাঙ্কুকের চোখ যেন আস্তে আস্তে লাল বর্ণ ধারণ করছিল। তে জাঙ্কুকের এরকম রূপ দেখে সঙ্গে সঙ্গে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছে। বলেছি না আমার ভয়ঙ্কর রূপ দেখতে চেও না, সামলাতে পারবে না নিজেকে। আমি তোমার একমাত্র জামাই, আমি যা দিব তা না নেওয়ার কথা একদম মুখ দিয়েও বের করবে না। আমি যা দিব সেগুলো সব তোমার, আমার যা কিছু আছে সেগুলো সব তোমার, ইভেন্ট আমি নিজেও তোমার। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি আপনার নাম ধরে ডেকে। ভুল যখন করে ফেলেছো তখন ভুলের মাসুল তো পোহাতেই হবে জান। আর কাল থেকে আমার দেওয়া সকল ড্রেস পরে তুমি ভার্সিটিতে যাবে, বুঝতে পারলে? তোমার উপরে সব অধিকার আমার, সব দায়িত্ব আমার। আমার বিয়ে করার বউয়ের উপরে যদি কেউ অধিকার খাটাতে আসে তাকে আমি একদম আগুন দিয়ে ধ্বংস করে ফেলবো। তার মানে আপনি বলতে চাইছেন আমি যদি আমার বাবার থেকে টাকা নেই সেটাও আমি খরচ করতে পারবো না? একদমই না, আমি যা দেব শুধুমাত্র তুমি সেটাই ইউজ করতে পারবে। আর আমি আমার বউকে সবার থেকে আলাদা দেখতে চাই। আপনার এরকম আরো কতগুলো বউ আছে জানতে পারি? আমার কোনো বউ নেই, একমাত্র বউ তুমি আমার, তাও আবার প্রথম বউ। এরপরে কয়টা করবো জানি না, ইভেন্ট করা লাগবে কিনা সেটাও জানি না। আমার হাত
আমাকে ছাড়ুন প্লিজ, আমার লাগছে। ইস, আমার বউটা খুব ভয় পেয়ে গেছে না। আসো আমার বউকে একটু আদর করে দেই। বিশ্বাস করো, আমার কথা যদি শোনো না তাহলে আমার ভয়ঙ্কর রূপ তোমাকে আমি কখনোই দেখাবো না আমার জান। এই বলতে বলতেই জাঙ্কুক তের অনেকটা কাছে যেতে নিচ্ছিল। এমন সময় নিচ থেকে কণ্ঠস্বর ভেসে আসে। তের বাবা তেকে খুব জোরে ডাক দিয়েছে। তে মা, তুই কোথায়? আয় তো একটু, সারাদিন তোকে দেখি না। তে তো খুব ভালো করে বুঝতে পারলো যে ওর বাবা এসেছে, তাই তো তে জাঙ্কুককে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। প্লিজ আমাকে ছাড়ুন, আমার বাবা এসেছে, আমি আমার বাবার সাথে দেখা করব। কোথাও যেতে দেবো না তোমাকে আমি, কোথাও না, বুঝতে পারলে তুমি? প্লিজ এমন করবেন না, আমি আমার বাবার সাথে দেখা করে চলে আসবো, সত্যি বলছি। তার মানে কি আমার বউ বলছে আমাকে ওয়েট করতে, আমি যেন কোথাও না যাই? মানে কি বলতে চাইছেন আপনি? কয়েক মিনিট সময় দিচ্ছি, আমি কিন্তু এখানেই আছি বলে দিলাম। শ্বশুর মশাইকে ডাকার আর সময় পেল না তোমাকে। কথাটা বলে জাঙ্কুক তেকে ছেড়ে দিয়েছে। তে তো এক দৌড়ে রুম থেকে বের হয়ে এসেছে। সঙ্গে সঙ্গে তে গিয়ে ওর বাবার সামনে হাজির। এভাবে দৌড়ে আসছিস কেন মা? পড়ে যাবি তো। আমি তো শুধুমাত্র তোকে দেখার জন্য ডেকেছি। বিচারা এখনো আসেনি? না বাবা, মারা এখনো আসেনি, মনে হয় কালকে আসবে। হ্যাঁ, আসলেই তো আর এক অশান্তি। আমি ফ্রেশ হয়ে আসছি, আমার আর তোমার জন্য খাবার বাড়ো, আমি আর তুমি একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। গঙ্গিও তো ফ্রেশ হতে রুমে চলে যায়। এদিকে তে শুধুমাত্র ওর বাবার জন্যই খাবার বেড়েছে, ওর জন্য বাড়িনি। গঙ্গি এসে টেবিলে বসতে বসতে বলল, শুধু এক প্লেট কেন? আমার মার জন্য খাবার কোথায়? বাবা, আমার না ক্ষুধা পেয়েছিল, তাই আমি খাবার খেয়েছি, এখন আর খেতে ইচ্ছা করছে না। ও আচ্ছা, তাহলে যাও তুমি তোমার রুমে গিয়ে বিশ্রাম করো। বাবা, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বল, কি কথা? সেটা আবার পারমিশন নিতে হয় নাকি? বাবা, আমার না 500 টাকা লাগবে, দিতে পারবে এখন? একজনের কাছ থেকে ধার নিয়েছিলাম, তাকেই দিব। তোর বাবা শহরের নাম করা বিজনেসম্যান, আর তুই তোর বাবার কাছ থেকে এভাবে টাকা চাইছিস? এক্ষুনি দিচ্ছি, ওয়েট কর। সঙ্গে সঙ্গে গঙ্গিও 1000 টাকার একটা নোট বের করে দিল আর বলল যদি আরো টাকা লাগে তাহলে নিয়ে যেতে। তে তো মনে মনে ভাবছিল এই 1000 টাকার নোট নিয়ে গেলেও তো বিপদ, যদি জাঙ্কুক পুড়িয়ে ফেলে, তাই তো একটু কম টাকা চাইছিল। তে টাকাটা হাতে করে নিয়ে নিজের রুমের দিকে রওনা দিল। টাকা তো এখন আমার হাতে থাকবে, আমিও দেখবো কিভাবে টাকাটা পোড়ায়। টাকাটা পোড়াতে নিলে তোমার হাতটাও পুড়ে যাবে, তখন দেখবো কি করে। মনে মনে এই কথাটা বলেই তে টাকাটা নিয়ে নিজের রুমে চলে যায়। তবে তে এটা বুঝতে পারছিল না জাঙ্কুকের জন্য ওর কিসের এত তাড়া। কেন জাঙ্কুকের জন্য মিথ্যা বলো যে ও আগেই খাবার খেয়েছে? তে সেই দরজাটা লাগাতে লাগাতে চারদিকে চোখ বোলালো, কিন্তু তে জাঙ্কুকের চারদিকে কোথাও দেখতে পেল না। যাক বাবা, মনে হয় চলে গেছে, আমি বেঁচে গেছি, টাকাটাও মনে হয় বেঁচে গেল। আমি কালকে এই টাকাতেই আমার কাজ সারবো। তে জাঙ্কুকে দেখতে না পেয়ে টাকাটা হাতের তালুতে নিয়ে এই কথাগুলো বলছিল। হঠাৎ করেই তের হাত থেকে টাকাটা একদম জ্বলে উঠলো। তে তো সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেছে আর টাকাটা এক ঝটকায় নিচে ফেলে দিয়েছে। আমাকে পরীক্ষা করতে নিয়ে এসেছো যে তোমার হাতে টাকা থাকলে সেটা আমি পোড়াতে পারবো না? আপনি কেমন বলুন তো? এখন যদি আমার হাতটা পুড়ে যেত? পুড়তো না, আমি সামনে থাকতে তোমার কোনো আঘাত বা তোমার কোনো ক্ষত হতে দেব না আমি। আপনি কি ধরে নিয়েছেন আমি আপনার জিনিস ছাড়া আর কোনো কিছু ইউজ করতে পারবো না? ধরে নিয়েছি মানে আলবাত ধরে নিয়েছি বেবি, এবার কাছে এসো তো, অনেকক্ষণ কিন্তু ওয়েট করিয়েছো। এই বলে জাঙ্কুক থেকে এক ঝটকা দিয়ে নিজের কাছে টেনে নিয়ে এসেছে এবং তের কোমর সহ আষ্টি পিষ্টি থেকে জড়িয়ে ধরেছে এবং জাঙ্কুক থেকে আর কোনো কথা বলতে না দিয়ে তেকে কিস করে দিল এবং শুরু হলো জাঙ্কুকের আবার সেই কালকের মতো গভীর ভালোবাসা। নেক্সট পার্টটা দেখতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর যত বেশি লাইক কমেন্ট করবে তত তাড়াতাড়ি নেক্সট পার্ট আসবে। তো অদৃশ্য সংসার আজকে এই পর্যন্তই, সামনে নেক্সট পার্ট আসছে, আর নেক্সট পার্টে তোমরা আরো অনেক জিনিস জানতে পারবা। বাই বাই।